भारतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭০। সর্বতোমুখী প্রতিভা। অত আনন্দ বিহ্বলতার মধ্যেও লক্ষ্য করিবার বিষয় এই ছিল যে নরেন্দ্র কখনো স্বীয় পবিত্রতা হইতে বিচ্যুত হন নাই। এই সম্বন্ধে তাহার এক যৌবন সহচর, যিনি পূর্বে সুনীতি কুনীতির ধার ধারিতেন না, কিন্তু পরে স্বামীজীর শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন, তিনি বলিয়াছিলেন, যৌবনে স্বামীজী পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ ছিলেন। আমি তাহাকে প্রায়ই অতিরিক্ত মাত্রায় পবিত্রতাবাদী বলিয়া ঠাট্টা করিতাম, কিন্তু এক সময়ে তাহার সম্মুখে কথা কহিতে গেলে যেন আটকাইয়া যাইত। স্পষ্ট বুঝিতে পারিতাম তাহার তুলনায় আমি কত হীন। তিনি আরও বলিয়াছিলেন, নরেনের ভেতর থেকে যেন একটা আধ্যাত্মিক তেজ ফুটে বেরোত, তার কাছে তিষ্ঠনও যেত না। শুধু ইনি নহেন, নরেন্দ্রের অপর বন্ধুরাও তাহার এই সদ্গুণ সম্ভূত তেজ অনুভব করিয়া সমীহ করিয়া চলিতেন। নরেন্দ্রনাথের টং ছাড়িয়া আমরা একটু দিগদর্শন করিয়া আসিলাম। এখন আবার সেই টঙের প্রসঙ্গেই ফিরিয়া যাই। তাহার পাঠাভ্যাসের আর একটু তথ্য সংগ্রহ করি। BA পরীক্ষার তখন আর হয়তো মাসখানেক মাত্র দেরি আছে। এমন সময় নরেন্দ্রের খেয়াল হইল, পাঠ্যপুস্তকের বিপুল কলেবর ইংলণ্ডের ইতিহাসখানি উল্টাইয়া দেখা হয় নাই। তখন তিনি এক উপায় আবিষ্কার করিলেন। টঙের উত্তরে দ্বিতলে তদপেক্ষা বড় একখানি ঘর এবং ওই ঘরের পশ্চিমে একটি চৌরকুঠুরি বা দোছত্রির ঘর ছিল। ওই বড় ঘরের মধ্য দিয়া তাহাতে প্রবেশের একটিমাত্র ক্ষুদ্র দ্বার বা প্রবেশ মার্গ ছিল। হামাগুড়ি দিয়া ঢুকিতে হইত। তাহার দক্ষিণে একটি জানালা। ওই লুক্কায়িত স্থানে বসিয়া তিনি পাঠাভ্যাসে লাগিয়া গেলেন। উল্লিখিত সময়ে এক বন্ধু আসিয়া নরেন্দ্রকে ডাকিলে তিনি সাড়া দিলেন বটে, কিন্তু বন্ধু বুঝিতে পারিলেন না কোথা হইতে আওয়াজ আসিতেছে। তখন নরেন বুঝাইয়া দিলেন তিনি চোর কুঠুরিতে আছেন। সেখান হইতেই বন্ধুর সহিত কথাবার্তা হইল। তাহা হইতে বন্ধু জানিলেন নরেন্দ্র এই সংকল্প করিয়া ওই কুঠুরিতে প্রবেশ করিয়াছেন যে গ্রিনে লিখিত ইংলণ্ডের ইতিহাস আদ্যন্ত পুনরধ্যয়ন না করিয়া বাহির হইবেন না। তখনই ওইভাবে 2 দিন কাটিয়া গিয়াছে। অতঃপর আর একদিন সেখানে থাকিয়া গ্রন্থখানি শেষ করিয়া তিনি বাহির হইয়াছিলেন। সময় বিশেষে এরূপ স্থির সংকল্প লইয়া পাঠে নিরত থাকিলেও সাধারণত তাহার মনে পরীক্ষার জন্য কোনো উদ্বেগ দেখা যাইত না। BA পরীক্ষার প্রথম দিন প্রাতেই শয্যা ত্যাগান্তে প্রাতর্ভ্রমণে বাহির হইয়া তিনি ক্রমে চোরবাগানে সতীর্থ হরিদাস ও দাশরথীর, হাইকোর্টের স্বনামধন্য উকিল দাশরথী সান্যাল বাসায় আসিয়া উপস্থিত হইলেন। এখানে তাহার প্রায়ই যাতায়াত ছিল এবং পড়াশোনার সম্পর্কে আসিলেও গল্প গুজবে সময় কাটিয়া যাইত। সেসব আগের কথা, কিন্তু আজ এই পরীক্ষার দিনে বন্ধুদের ঘরের কাছে আসিয়া তিনি উচ্চৈঃস্বরে গান ধরিলেন। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে
আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত, কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি। তোমারই শোনাব গীত, এসেছি তাহারই লাগি। গাহে যথা রবি শশী, সেই সভা মাঝে বসি। একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত। নরেন্দ্রের গলার স্বর শুনিয়া বন্ধুদ্বয় দ্বার খুলিয়া দেখেন তিনি পুস্তক হস্তে সস্মিত বদনে দণ্ডায়মান। বন্ধুদ্বয় প্রশ্ন করিলেন, নরেন, এক্সামিনের দিন, কোথায় একটু আধটু খুঁতখাত চা আছে সেইটুকু সেরে নেবে, না তোমার দেখছি সবই বিপরীত, বেড়ে ফুর্তি করছো? নরেন্দ্র উত্তর দিলেন, হ্যাঁ তাই তো করছি, মাথাটা সাফ রাখছি, মগজটাকে একটু জিরেন দেওয়া চাই, নইলে এই 2 ঘন্টা যা মাথায় ঢোকাবো ঢুকে আগেরগুলোকে গুলিয়ে দেবে বই তো নয়। এতদিনে পড়ে পড়ে যা হলো না তা কি আর 2 ঘন্টায় হয়? হয় না। এক্সামিনের দিন সকালবেলায় কেবল ফুর্তি করে শরীর মনকে একটু শান্তি দিতে হয়। ঘোড়াটা ছুটে এলে তাকে দলাই মলাই করে তাজা করে নিতে হয়, মগজটাকেও তাই করতে হয়। সমকালীন একটি ঘটনায় নরেন্দ্রনাথের বর্ষপ্রীতি ও কৌতুকপ্রিয়তার সুন্দর পরিচয় পাওয়া যায়। BA পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় আসিয়াছে এবং সকলেরই টাকার সংস্থান আছে, নাই শুধু চোরবাগানের বন্ধু গরিব হরিদাসের। সে টাকা সংগ্রহ করিতে পারে নাই, তাছাড়া 1 বৎসরের বেতন বাকি। অবশ্য এইরূপ বিশেষ ক্ষেত্রে টাকা মকুব করারও ব্যবস্থা ছিল, আর তাহার ভার ছিল রাজকুমার নামক কলেজের একজন বৃদ্ধ কেরানির উপর। হরিদাস চট্টোপাধ্যায় দেখিলেন কোনো প্রকারে ফি দেওয়া চলে, কিন্তু বেতনের টাকা দেওয়া অসম্ভব। তবে রাজকুমারবাবু দয়াশীল বলিয়া পরিচিত ছিলেন, যদিও তাহার নেশা করার একটু দুর্নাম ছিল। সব শুনিয়া নরেন্দ্র হরিদাসকে ভরসা দিলেন সব ঠিক হইয়া যাইবে। 2-1 দিন পরে যখন রাজকুমারবাবুর টেবিলে খুব ভিড় জমিয়াছে এবং ছেলেরা একের পর এক টাকা জমা দিতেছে, তখন নরেন্দ্রনাথ ভিড় ঠেলিয়া গিয়া রাজকুমারকে বলিলেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, আপনি একটু অনুগ্রহ করে তাকে মাপ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাশ করবে, আর না পাঠালে সব মাটি হয়। রাজকুমার মুখ বিকৃতি করিয়া বলিলেন, তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না, তুই যা, নিজের চরকায় তেল দিয়ে যা, আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না। নরেন্দ্র তাড়া খাইয়া পলাইলেন, বন্ধুও হতাশ হইলেন। তবু নরেন্দ্র ভরসা দিয়া বলিলেন, তুই হতাশ হচ্ছিস কেন? ও বুড়ো অমন তাড়াতাড়ি দেয়। আমি বলছি তোর একটা উপায় করে দেব, তুই নিশ্চিন্ত হ। এদিকে নরেন্দ্র বাটিতে না ফিরিয়া হেদর ধারে এক গুলির আড্ডায় খবর লইয়া জানিলেন রাজকুমার তখনও আসেন নাই। নরেন্দ্র একটা গলিতে তখন গা ঢাকা দিয়া হেদর দিকে লক্ষ্য স্থির রাখিলেন। সন্ধ্যার অন্ধকার যখন বেশ ঘনাইয়া আসিয়াছে, তখন রাজকুমারকে গুলির আড্ডার দিকে চুপি চুপি আসিতে দেখিয়া তিনি অকস্মাৎ গলির মুখে হাজির হইয়া রাজকুমারের পথ আগলাইয়া দাঁড়াইলেন। নরেন্দ্রকে দেখিয়া এই বৃদ্ধ প্রমাদ গুনিলেন, তবু সহজভাবে জিজ্ঞাসা করিলেন, কিরে দত্ত, এখানে কেন? নরেন্দ্র হরিদাসের প্রার্থনা আবার পেশ করিলেন এবং সঙ্গে সঙ্গে ভয় দেখাইলেন, প্রার্থনা মঞ্জুর না হইলে গুলির আড্ডার কথা কলেজময় রটাইয়া দেবেন। বৃদ্ধ তখন বলিলেন, বাবা, রাগ করিস কেন? তুই যা বলছিস তাই হবে। তুই যখন বলছিস আমি কি তা না করতে পারি? নরেন্দ্র তবু কৌতুক ভরে জানিতে চাহিলেন, ইহাই যদি তাহার প্রকৃত মনোভাব,
তবে সকালে ঐরূপ বলিতে কি আপত্তি ছিল? বৃদ্ধ বুঝাইয়া দিলেন, তখন মকুব করিলে তাহার দৃষ্টান্তে অপর ছেলেরাও ঐরূপ ধরিয়া বসিত। তবে বেতন মাপ হইলেও পরীক্ষার ফিটা মকুব হইবে না, ওটা দিতেই হইবে। নরেন্দ্রও সম্মতি জানাইয়া বিদায় লইলেন। এদিকে নরেন্দ্র চক্ষুর আড়াল হইতেই রাজকুমার একটু এদিক ওদিক তাকাইয়া গুলির আড্ডায় ঢুকিয়া পড়িলেন। হরিদাসদের বাসা ছিল চোরবাগানে ভুবনমোহন সরকারের গলিতে। পরদিন সূর্যোদয়ের পূর্বেই নরেন্দ্র বন্ধু গৃহে আসিয়া দরজায় করাঘাত করিয়া গান ধরিলেন। অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, নির্মল পবিত্র উষাকালে, ভানু নব তাঁর সেই প্রেমমুখ ছায়া, দেখো ওই উদয়গিরি শুভ্রতালে, মধু সমীরণ বহিছে শুভ দিনে, তাঁর গুণগান করি অমৃত ঢালে, মিলিয়ে সব যাই চলো ভগবত নিকেতনে, প্রেম উপহার লয়ে হৃদয় থালে। তারপর হরিদাসকে বলিলেন, ওরে খুব ফুর্তি কর, তোর কাজ ফতে হয়েছে, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর সে সন্ধ্যার কাহিনীটি, গা ঢাকা দিয়া সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া থাকা রাজকুমারের চুপি চুপি আগমন ও সচকিতে ইতস্তত নিরীক্ষণ, হঠাৎ নরেন্দ্রের আবির্ভাব, রাজকুমারের ভয়ে জড়সড় হওয়া, বেতন মাপ করিয়া গুলির আড্ডায় ঢোকা ইত্যাদি অঙ্গভঙ্গি সহকারে সকলকে শুনাইয়া ও দেখাইয়া হাসির ফোয়ারা ছুটাইলেন। বেনি ওস্তাদের গৃহ ছিল মসজিদ বাড়ি স্ট্রিটে। বেনি ওস্তাদের পাড়ায় কেন, প্রায় বাড়িরই কাছে একই স্ট্রিটের উপর ছিল অম্বু গুহের কুস্তির আখড়া। ওস্তাদের নিকট গান শিখিয়া নরেন্দ্রনাথ ওই আখড়ায় কুস্তি শিখিতে যাইতেন। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ বা ভাবির স্বামী ব্রহ্মানন্দ নরেন্দ্রের পাড়ায় থাকিতেন এবং নরেন্দ্রেরই সঙ্গে বহু জায়গায় যাতায়াত করিতেন। এই সূত্রে তিনিও অম্বু গুহের আখড়ায় ব্যায়াম আদি শিক্ষা করিতেন। তাছাড়া নরেন্দ্রের প্রভাবে তিনি ব্রাহ্ম সমাজেও যাইতেন। একসময়ে নরেন্দ্রের পিতার আদেশে পিতৃবন্ধু অ্যাটর্নি শ্রীযুক্ত নিমাইচন্দ্র বসুর অফিসে শিক্ষানবিশ রূপে কাজ করেন। ভূপেন্দ্রনাথ দত্তের মতে বিবেকানন্দ 156 BL পড়িবার সময় তিনি অ্যাটর্নি অফিসে যাতায়াত আরম্ভ করেন। তখন পিতার দেহান্ত হইয়া গিয়াছে, কিন্তু মহেন্দ্রনাথের মতে BA পাশ করার পর তিনি পিতা বিশ্বনাথ ও ক্ষুল্লতাত তারকনাথের সহিত হাইকোর্টে বাহির হইতে আরম্ভ করিয়াছেন। 23 আমরা লীলা প্রসঙ্গের মত 5:194 অনুসরণ করিয়াছি। ফ্রি ম্যাসেন্সের নিয়ম অনুযায়ী তাহার 21 বৎসর পূর্ণ হইলে পিতারই আদেশে ওই লজে, তৎকালীন 234 অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজ, বর্তমান 1 গ্র্যান্ড লজ অফ ইন্ডিয়া, ভর্তি হন। পিতার মৃত্যুর পর তাহাকে অর্থাভাবে এই লজের সম্পর্ক পরিত্যাগ করিতে হয়। তখনকার দিনে উকিল, জজ, সরকারের বড় বড় অফিসার অনেকেই ফ্রি ম্যাসন্সদের দলে নাম লিখাইতেন। বিশ্বনাথবাবু হয়তো ভাবিয়া থাকিবেন, সেখানে গেলে ভবিষ্যৎ সাংসারিক জীবনে পুত্রের সুবিধা হইবে, কেননা সেখানে অনেক পদস্থ ও প্রভাবশালী ব্যক্তির সহিত পরিচয় হইবে। ভূপেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দ 157। নরেন্দ্রের ভ্রাতা মহেন্দ্রবাবু বলেন, BA পাশের পর বিশ্বনাথবাবু নরেন্দ্রকে ইংলণ্ডে পাঠাইবার আশা পোষণ করিতেন, কিন্তু ঠিক তখনই দেহত্যাগ হওয়ায় তাহা হইয়া ওঠে নাই। ওম শান্তি শান্তি।
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।